আমরা আজকে হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার 9 নাম্বার ক্লাসটা নিব। তো তোমাদের প্রতি সবার প্রতি ভাইয়ের রিকোয়েস্ট থাকবে প্রতিদিনের মতো যারা আগের ক্লাসগুলো করো নাই অবশ্যই আগে আগের ক্লাসগুলো দেখে নিবা, তারপরে আমাদের আজকের ক্লাসটা করবা। তা আজকের যে ক্লাসটা ভাইয়া, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, কারণ আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তোমরা অলরেডি বোর্ডে লেখা দেখতেছো ঘর্ষণ। এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব এবং ঘর্ষণ নিয়ে আমাদের বইয়ে খুবই সামান্য আলোচনা করা আছে, যার কারণে ভাইয়া ডিটেলসে ঘর্ষণের A to Z সকল কনসেপ্ট ভাইয়া আলোচনা করব। তো সবার প্রতি ভাইয়ের রিকোয়েস্ট থাকবে খাতা কলম নিয়ে বসো এবং ভিডিওটা পজ করে তোমরা ফার্স্টে আগে এই ঘর্ষণের সংজ্ঞাটা একটু লেখো, জাস্ট এতটুকু সংজ্ঞা একটু লিখে নাও। আচ্ছা, তাহলে ঘর্ষণটা কি একটু ভাইয়া যদি বলি, মনে করো ভাইয়া এখানে একটা তল আছে আর এখানে একটা বস্তু আছে। এই বস্তুটা যখন এই বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করবে, তুমি তোমার নিজের হাতকে এভাবে ঘষলে তুমি ফিল করবা তুমি যেদিকে হাতটা নিচ্ছ তার বিপরীত দিকে একটা বাধার সৃষ্টি হচ্ছে। তাহলে একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে তখন এদের গতির বিপরীতে একটা বাধার সৃষ্টি হয়। এই বাধাটাকে আমরা কি বলি ভাইয়া? ফ্রিকশন। যেমন মনে করো তোমরা আঁকার দরকার নাই, তোমরা একটু খেয়াল করো, এখানে একটা বস্তু আছে, আমরা ধরে নিলাম বস্তুটা এই দিকে চলার চেষ্টা করতেছে। তাহলে এই বস্তুর স্পর্শতলে এই দিক বরাবর একটা বাধার সৃষ্টি হবে। এই বাধাটাকে আমরা কি বলি ভাইয়া? ঘর্ষণ। তাহলে একটু খেয়াল করো, সবাই লেখো, নিচে লেখো, এই সংজ্ঞাটার নিচে লেখো, এই বাধার কারণে যে বল সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বল বলে। তাহলে একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে তখন দুইটা বস্তুর স্পর্শতলে একটা বাধার সৃষ্টি হয়। এই যে বাধার যে সৃষ্টি হয়, এই বাধার কারণে যে বলটা হয় তাকে আমরা কি বল বলি? ঘর্ষণ বল বলি। তো লেখা হচ্ছে ঘর্ষণ 4 প্রকার। ঘর্ষণ 4 প্রকার। তাহলে এই ঘর্ষণটাকে আমরা হচ্ছে 4 ভাগে ভাগ করি। 1 নাম্বার লেখা হচ্ছে স্থিতি ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে আমরা ঘর্ষণটাকে 4 ভাগে ভাগ করি। প্রথমটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন, 2 নাম্বারটা হচ্ছে গতীয় ঘর্ষণ, 2 নাম্বারটা হচ্ছে গতীয় ঘর্ষণ বা বিষর ঘর্ষণ, আর এর ইংরেজি নামটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। তাহলে ইংরেজি নামটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। তারপর 3 নাম্বার হচ্ছে ভাইয়া আবর্তন ঘর্ষণ বা রোলিং ফ্রিকশন। আর সর্বশেষ যেটা আছে 4 নাম্বার প্রবাহী ঘর্ষণ বা ফ্লুইড ফ্রিকশন। তো ভাইয়া তোমরা ক্লাস 9-এ যখন পড়ছো, 9-এও কিন্তু এই ঘর্ষণের এই যে 4 প্রকার তোমরা বলদে ঘর্ষণের সংজ্ঞাগুলো পড়ছো, কোনটা কি এগুলো পড়ছো। তা আমাদের যে আলোচ্য বিষয়, আমরা পুরো ক্লাসটাই আলোচনা করব হচ্ছে এই দুইটা ঘর্ষণ নিয়ে। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ। তো তোমরা ফার্স্টে আজকে আমরা হচ্ছে স্থিতি ঘর্ষণ পড়বো। তাহলে তোমরা স্থিতি ঘর্ষণের সংজ্ঞাটা একটু লিখে নাও। স্থিতি ঘর্ষণের সংজ্ঞাটা একটু লিখে নাও। তো এখানে একটু সম্ভবত লাইট পড়তেছে, ভাইয়া বলতেছি তোমরা একটু শুনে একটু লিখে নাও কি লেখা আছে। বস্তু যখন স্থির থাকে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বস্তু ও স্পর্শতলের কোনো আপেক্ষিক গতি না থাকে তখন বস্তুদ্বয়ের মধ্যে যে ঘর্ষণ কাজ করে তাকে স্থিতি ঘর্ষণ বলে। এখন আসো ভাইয়া স্থিতি ঘর্ষণটা কি ভাইয়া যদি আবার একটু বুঝাই। আমরা 2 ধরনের ঘর্ষণ এখানে দেখতে পাচ্ছ, একটাকে বলি হচ্ছে আমরা স্থিতি ঘর্ষণ আর একটাকে বলি গতীয় ঘর্ষণ। তোমরা শুধুমাত্র স্থিতি ঘর্ষণের সংজ্ঞাটা একটু লেখো। আমরা মনে করলাম ভাইয়া এখানে একটা বস্তু আছে, সবাই ভাইয়ের সাথে ছবিটা একটু আঁকো এবার। আমরা মনে করলাম এখানে একটা বস্তু আছে, আমরা ধরে নিলাম এখানে একটা বস্তু আছে। তাহলে এই বস্তুটা আমরা ধরে নিলাম হচ্ছে স্থির আছে। এই বস্তুটা কি আছে ভাইয়া? স্থির আছে। তাহলে একটা বস্তু যখন স্থির থাকে তখন এর উপর যে ঘর্ষণ বলটা কাজ করে সেই ঘর্ষণ বলটাকে আমরা কি ঘর্ষণ বল বলি ভাইয়া? স্থিতি ঘর্ষণ বল। অর্থাৎ একটা স্থির বস্তুর উপর যে ঘর্ষণ বলটা কাজ করে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল।
আর গতিশীল বস্তুর উপর যে ঘর্ষণ বলটা কাজ করে সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল। এবার আসো ভাই আমরা স্থিতি ঘর্ষণ বলটা একটু বুঝি। মনে করো ভাইয়া এখানে একটা বস্তু আছে, তুমি এই দিকে 1 নিউটন বল প্রয়োগ করছো, 1 নিউটন, এটাকে ভাইয়া বললাম হচ্ছে প্রযুক্ত বল। প্রযুক্ত বল, তুমি বস্তুটার উপর 1 নিউটন বল প্রয়োগ করছো। এখন ভাই নিউটন বলছে প্রথম সূত্রে তার যে কোনো একটা বস্তুর উপর যদি তুমি বাইরে থেকে একটা বল প্রয়োগ করো তাহলে বস্তুটা কি হবে, গতিশীল হবে। কিন্তু তুমি দেখতে পাচ্ছ ভাইয়া এই বস্তুটা স্থির আছে। তাহলে ভাইয়া নিউটন বলছে বাইরে থেকে বল প্রয়োগ করা হলে বস্তুটা গতিশীল হবে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ বস্তুটা স্থির। তুমি 1 নিউটন বল প্রয়োগ করছো, তারপরেও বস্তুটা স্থির। তাহলে এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে ভাইয়া বস্তুটা কেন স্থির? কেন স্থির তার অ্যান্সার হচ্ছে ভাইয়া তুমি যখন 1 নিউটন বল প্রয়োগ করছো ভাইয়া, এর উপরে পিছনের দিকে 1 নিউটন একটা বল সৃষ্টি হয়েছে। তাহলে সামনের দিকে একটা 1 নিউটন বল, পিছনের দিকে একটা 1 নিউটন বল, বলতে এই 1 নিউটন এই 1 নিউটন একে অপরকে ক্যান্সেল করে দিবে। তাহলে ক্যান্সেল করলে বস্তুটার উপর মোট বল কত হয়ে গেল ভাই, 0 হয়ে গেল। এই কারণে বস্তুটা এখানে স্থির থাকতেছে। তাহলে তুমি ভাই কথাটা শোনো, তাইলে এই যে তুমি 1 নিউটন বল দিলা, এই 1 নিউটন বলকে ফ্রিকশন বলটা সেটা কত নিউটন, 1 নিউটন। তাহলে এই 1 নিউটন বল পিছনের দিকে তৈরি হয়েছে। এই 1 নিউটন বল তৈরি হয়ে সে কি করছে, তোমার বলটাকে বাধা দিয়ে দিল। বাধা দিয়ে এখানে টোটাল বল 0 বানায় ফেলছে। এই 0 হওয়ার কারণে এই বস্তুটা এখানে কি আছে ভাইয়া, স্থির আছে। এবার আসো ভাই, তুমি এখন 2 নিউটন বল প্রয়োগ করলা, 2 নিউটন, এটাও আমরা ধরলাম প্রযুক্ত বল। তাহলে তুমি যখন 2 নিউটন বল প্রয়োগ করলা, আমরা দেখতে পাচ্ছি বস্তুটা এখনো স্থির। মনে করো এখনো বস্তুটা স্থির। তাহলে বলো তো ভাইয়া প্রযুক্ত বল 2 নিউটন, 2 নিউটন দেওয়ার পরেও দেখতে পাচ্ছ বস্তুটা গতিশীল হচ্ছে না, বস্তুটা স্থিরই আছে। তার মানে তোমাকে বুঝতে হবে ভাইয়া এখানে বাধাদানকারী বল কয় নিউটন, 2 নিউটন। তাহলে এখানে বাধাদানকারী বলও পিছনের দিকে বস্তুর উপর 2 নিউটন বাধাদানকারী বল তৈরি হয়ে গেছে। তাহলে এই 2 নিউটন এই 2 নিউটনকে ক্যান্সেল করে দিবে, ক্যান্সেল করলে মোট বলটা 0 হবে, ফলে বস্তুটা কি থাকবে, স্থির থাকবে। তাহলে এইখানে এই 2 নিউটন বলকেও আমরা বলবো হচ্ছে ঘর্ষণ বল। এবার ভাইয়া তুমি কন্টিনিউয়াস এই বলটা বাড়াচ্ছ, কথা খেয়াল করো, বাড়াইতে 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 আমরা মনে করলাম তুমি 10 নিউটন বল প্রয়োগ করছো, 10 নিউটন প্রযুক্ত বল। প্রযুক্ত বল, তাহলে তুমি এখন প্রযুক্ত বলটা দিছো 10 নিউটন। তাহলে তুমি দেখতে পাচ্ছ বস্তুটা এখনোই স্থির ভাই। তাহলে ঠিক একইভাবে ঘর্ষণ বলের মানটাও বাড়বে। কারণ কি, তোমার বস্তুটাকে স্থির রাখতে হলে বাধাদানকারী বলটা কি হইতে হবে, প্রযুক্ত বলের সমান হইতে হবে। তাহলে এই দিকে এখনো আমরা লিখলাম হচ্ছে 10 নিউটন। তাহলে এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল। এখন সবাই একটু খেয়াল করো, লাস্টের যে 10 নিউটনটা ভাইয়া লিখছি প্রযুক্ত বল, তুমি 1 নিউটন 2 নিউটন 3 নিউটন এভাবে বাড়াইতে বাড়াইতে বস্তুর উপর যখন 10 নিউটন দিছো, এখানে একটা স্পেশাল কাজ ঘটছে। কি কাজ হয়েছে ভাইয়া, এখানে একটু লিখে রাখো, বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয়। তাহলে এই 10 নিউটন এমন একটা বল ভাইয়া, তুমি বলটাকে তো বাড়াচ্ছ 1 2 3 এবার দিতে দিতে যখন 10 নিউটনে গেলা, তুমি দেখলে যে বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হয়েছে, কিন্তু বস্তু গতিশীল হয় নাই। গতিশীল হওয়ার উপক্রম এই কথা মানে কি বোঝায় ভাইয়া, তুমি যদি 10 থেকে আর একটু বল বাড়াও এই বস্তুটা গতিশীল হয়ে যাবে, বস্তু আর স্থির থাকবে না ওই মুহূর্তে। তাহলে ভাইয়ের কথাটা একটু খেয়াল করি তো ভাইয়া, তুমি যখন ধীরে ধীরে বলটা বাড়াইতে বাড়াইতে 10 নিউটন বল দিলা, এই বল দেওয়ার কারণে বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হয়েছে। তার মানে তোমার কাছে ভাইয়ের প্রশ্ন, একটু চিন্তা করে ভাই, একটু চিন্তা করো, সেটা হচ্ছে তুমি যে 10 নিউটন বল দিলা, এর চেয়ে যদি একটু বেশি বল দাও বস্তুটা কি হয়ে যাবে, গতিশীল হয়ে যাবে। আর একটা বস্তু যদি গতিশীল হয়ে যায় তখন আর স্থিতি ঘর্ষণ বলটা কাজ করে না, তখন যেই ঘর্ষণ বলটা চলে আসে সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল। তাহলে একটু খেয়াল করো ভাই, এই যে ঘর্ষণ বলটা বাড়তেছে 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 বাড়তেছে, কয় নিউটন পর্যন্ত হয়েছে ভাইয়া, বাড়তে বাড়তে 10 নিউটন পর্যন্ত হয়েছে। তাহলে এখন তুমি ভাইয়া একটু বলো তো ভাইয়া, যদি 10 নিউটন পর্যন্ত হয়, ঘর্ষণ বলের স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মানটা কত, স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মানটা কত, তুমি একটু চিন্তা করো ভাই, স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মানটা কত? তার অ্যান্সার হচ্ছে ভাইয়া 10 নিউটন। কারণ কি ভাইয়া, এই যে যখন প্রযুক্ত বল 10 নিউটন দিছো ভাই, তখন ঘর্ষণ বলও কয় নিউটন, 10 নিউটন।
আর একটু আগে বলছো 10 নিউটনের চেয়ে একটু বেশি যদি বল দাও এই বস্তুটা গতিশীল হয়ে যাবে। তাহলে বস্তুটা যদি গতিশীল হয়ে যায় তাহলে এখানে কি আর স্থিতি ঘর্ষণ বল কাজ করবে? অ্যান্সার হচ্ছে না, এখানে তখন গতীয় ঘর্ষণ বল চলে আসবে। তাহলে গতীয় ঘর্ষণ বল যদি চলে আসে তাহলে স্থিতি ঘর্ষণ বল তো এর চেয়ে বেশি হইতে পারবে না। তাহলে এই মানটাকে আমরা বলি হচ্ছে স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান বা সীমান্তিক মান। তাহলে এটাকে আমরা একটু লেখি হচ্ছে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান। অর্থাৎ স্থিতি ঘর্ষণের যে সীমাটা শেষ হয়েছে কোথায়? 10 নিউটনে, যে তাই এটাকে আমরা বলছি হচ্ছে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান। এবার তুমি একটু খেয়াল করো ভাইয়া, তুমি যখন 1 নিউটন প্রযুক্ত বল দিছো, ঘর্ষণ বল 1 নিউটন, প্রযুক্ত বল 2 নিউটন, ঘর্ষণ বল 2 নিউটন, প্রযুক্ত বল 10 নিউটন, ঘর্ষণ বল 10 নিউটন। তাহলে ভাইয়া তুমি কোনো বলই দাও নাই, তাহলে প্রযুক্ত বল 0 নিউটন, তাহলে প্রযুক্ত বল 0 নিউটন। তাহলে ঘর্ষণ বল কয় নিউটন? 0 নিউটন। তাহলে এখানে কোনো ঘর্ষণ বল নাই, এটা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে সবার কাছে ভাইয়ের একটা প্রশ্ন, একটু ঠান্ডা মাথা একটু চিন্তা করো, আমাদের স্থিতি ঘর্ষণ বলের যে মানটা, সেই মানটা কত? দেখো 0 থেকে শুরু করে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান পর্যন্ত হইতে পারে। এটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণের মানের যে সীমা, সেই সীমাটা কত থেকে শুরু হয়েছে ভাইয়া? 0 থেকে। আর এটা কত পর্যন্ত হইতে পারছে? 10 নিউটন। এটা তো বোঝানোর জন্য ভাইয়া বলছি, সেই 10 নিউটনের নামটা কি ভাইয়া? স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান। অর্থাৎ স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ যে মানটা, সেটাকে আমরা বলি হচ্ছে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান। তো ভাইয়া তোমরা সবাই এবার ভিডিওটা পজ করে এই সীমান্তিক ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন ফোর্স এই সংজ্ঞাটা একটু লিখে নাও। তো দেখো এখানে কি বলা হচ্ছে, কোন তলের উপর অবস্থিত কোন বস্তুকে গতিশীল করার জন্য বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুটিতে গতি সঞ্চার হওয়ার উপক্রম হয়, সে সময় বস্তুদ্বয়ের মধ্যবর্তী আপেক্ষিক গতিকে বাধাদানকারী ঘর্ষণ বলের মানকে সীমান্তিক ঘর্ষণ বল বলে। তোমরা একটু খেয়াল করো তো ভাই, এখানে যা বোঝাইছি সেটাই বলছে, এদিকে খেয়াল করো। যে বল প্রয়োগ করলে বস্তুটিতে গতি সঞ্চার হওয়ার উপক্রম হয়, তাহলে কয় নিউটন বল প্রয়োগ করছি আমরা? 10 নিউটন। তাহলে 10 নিউটন বল প্রয়োগ করার কারণে বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম হয়। আচ্ছা, সে সময় বস্তুদ্বয়ের মধ্যবর্তী আপেক্ষিক গতিকে বাধাদানকারী, তাহলে এই অবস্থায় বাধাদানকারী ঘর্ষণ বলটা কয় নিউটন? 10 নিউটন। বলের এই মানটাকে আমরা বলি হচ্ছে সীমান্তিক ঘর্ষণ বল। তাহলে সীমান্তিক ঘর্ষণ বলের হিসাবটা আশা করি সবাই বুঝতে পারছো, যে ঘর্ষণ বলের সর্বোচ্চ, স্থিতি ঘর্ষণ বলের যে সর্বোচ্চ মানটা, সেটাকে আমরা বলি হচ্ছে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান বা লিমিটিং ফ্রিকশন। কেন ভাইয়া লিমিট বলছে? কারণ এরপরে আর স্থিতি ঘর্ষণ বলটা কাজ করবে না। তাহলে আমরা এটাকে এভাবে লেখো ভাইয়া সবাই, স্থিতি ঘর্ষণ বল, স্থিতি, তোমরা সংজ্ঞাটা লেখো, সংজ্ঞাটা লেখার পরে তারপরে এখানে লেখো স্থিতি ঘর্ষণ বল। এই বলটা ভাইয়া, এই বলটা 0 নিউটন থেকে শুরু হবে, আর এটা কত পর্যন্ত হইতে পারে? স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান। স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান, তো এই স্থিতি ঘর্ষণের সীমান্তিক মানটাকে ভাই আমরা প্রকাশ করি Fs দ্বারা। স্থিতি ঘর্ষণের সীমান্তিক মানটাকে আমরা প্রকাশ করি ভাইয়া Fs দ্বারা। স্থিতি ঘর্ষণের সীমান্তিক মানটাকে আমরা প্রকাশ করি হচ্ছে Fs দ্বারা। তাহলে এখন একটু খেয়াল করো তো ভাই, সবাই ভাইয়ের সাথে একটু দেখি, কয়েকটা নোট লেখো। নোট, খুবই ইম্পর্টেন্ট নোট, VBI দাও। তাহলে আমরা ফার্স্ট যে নোটটা আমরা ধরে নিলাম, যে ধরি বস্তুর উপর প্রযুক্ত বল সমান সমান হচ্ছে F, এবং স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান সমান সমান হচ্ছে Fs। তাহলে আমরা এই জিনিসগুলো ধরে নিলাম। এখন ভাই তোমার কাছে ভাই কয়েকটা প্রশ্ন, এই ছবিটা দেখে দেখে সবাই নিজেরাই অ্যান্সার বলতে পারবা। 1 নাম্বার কোশ্চেন, যদি F লেস দেন Fs হয়, যদি F লেস দেন Fs হয়, Fটা কি ভাই? Fটা হচ্ছে তুমি যে প্রযুক্ত বলটা। তো ভাই আমাদের এই ছবিতে একটু খেয়াল করো, এখানে লেখায় আছে এই যে সীমান্তিক মান, আমরা ধরে নিলাম এই ছবি অনুসারে আমাদের Fs এর মান হচ্ছে 10 নিউটন।
তাহলে এফএস এর মান হচ্ছে 10 নিউটন। আর তুমি প্রয়োগ করছো ভাইয়া, তুমি প্রয়োগ করছো মনে করে 1 নিউটন বল। এখন তোমার কাছে ভাইয়ার প্রশ্ন, এই বস্তুটা গতিশীল হবে কি হবে না? তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, তুমি যখন 1 নিউটন বল প্রয়োগ করো ভাইয়া, এর সীমা তো সে কয় নিউটন পর্যন্ত নিজের আটকায় রাখতে পারবে ভাই? 10 নিউটন পর্যন্ত। তুমি যখন 1 নিউটন বল প্রয়োগ করবা, সে নিজেকে নিজে জেনারেট করে নিজেও কয় নিউটন বল তৈরি করে ফেলবে? 1 নিউটন। তাহলে এই 1 নিউটন এই 1 নিউটন কাটা চলে যাবে। তাহলে বলো তো বস্তুটা কি স্থির থাকবে না গতিশীল থাকবে? তাহলে অ্যান্সার হচ্ছে কি থাকবে ভাইয়া? স্থির থাকবে। তাহলে বস্তুটি স্থির থাকবে, তাহলে বস্তুটি হচ্ছে স্থির থাকবে যদি প্রযুক্ত বলটা হচ্ছে সীমান্তিক ঘর্ষণের চেয়ে কম হয়। যেমন এই যে ঘটনাগুলা, এই সবগুলা ঘটনার জন্যই দেখো বস্তুটা কি ছিল ভাইয়া? স্থির ছিল। তাহলে প্রযুক্ত বলটা যখন এই এফএস এর থেকে কি হয়েছে? কম। এই যে 1 নিউটন আর এটা হচ্ছে 10 নিউটন, তাহলে তোমার বস্তুটা কি ছিল ভাইয়া? স্থির ছিল। 2 নাম্বার, যদি এফ ইকুয়াল এফএস হয়, তাহলে দেখো তো তুমি যে বলটা প্রয়োগ করতেছো সেটা যদি সীমান্তিক ঘর্ষণ বলের সমান হয়, তাহলে কি ঘটবে? দেখো, সীমান্তিক ঘর্ষণ বল 10 নিউটন, তুমিও প্রয়োগ করছো 10 নিউটন, তাহলে প্রযুক্ত বল যদি সীমান্তিক ঘর্ষণ বলের সমান হয়ে যায়, তাহলে বস্তুটাতে গতিশীল হওয়ার উপক্রম হবে বা গতি সৃষ্টি হওয়ার উপক্রম হবে, কিন্তু গতিশীল হবে না। তাহলে বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম হবে কিন্তু গতিশীল হবে না। তাহলে বস্তুটাতে গতি সৃষ্টি হওয়ার উপক্রম হবে কিন্তু বস্তুটা কি হবে না? গতিশীল হবে না। থার্ড কন্ডিশনটা, ভাই তুমি মনে করো 12 নিউটন বল প্রয়োগ করে দিছো। এখন তুমি নিজে ঠান্ডা মাথায় চিন্তা করো, তারপরে ভাইয়ের সাথে অ্যান্সারটা মিলাই নাও। তুমি যদি 12 নিউটন বল প্রয়োগ করো ভাই, তোমার কাছে ভাই প্রশ্ন, স্থিতি ঘর্ষণ কি তোমাকে আর আটকায় রাখতে পারবে কিনা? অ্যান্সার হচ্ছে না। কি কারণে পারবে না ভাই? স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মানটাই তো কয় নিউটন ভাই? 10 নিউটন। আর তুমি প্রয়োগ করে ফেলছো কয় নিউটন? 12 নিউটন। তাহলে তোমাকে সে এখন আর আটকাইতে পারবে না। তাহলে বলো তো, তুমি নিজেই লিখে রাখছো 10 নিউটন বল প্রয়োগ হলে বস্তুতে গতিশীল হওয়ার উপক্রম হয়। এই কথার মানে কি? 10-এর চেয়ে একটু বেশি দিলে বস্তু গতিশীল হয়ে যাবে। তাহলে প্রযুক্ত বলটা যদি 12 নিউটন হয়, তাহলে বস্তুটা কি হবে? গতিশীল হবে। তাহলে আমরা 3 নাম্বার শর্তটা যদি লিখি, 3 নাম্বার শর্তটা, এফ গ্রেটার দেন এফএস হলে বস্তুটি গতিশীল হবে। তাহলে এফ গ্রেটার দেন যদি এফএস হয়, তাহলে বস্তুটা গতিশীল হবে। এবার সবাই একটু খেয়াল করো, আবারও এই চিত্রটাতে ফিরে আসি। বলো তো ভাই, একটু ভাইয়ের সাথে, তোমরা যেহেতু সামনাসামনি না, একটু নিজেরা চিন্তা করো নিজেরা। বলতো প্রযুক্ত বল 1 নিউটন, ঘর্ষণ বলও 1 নিউটন, বস্তু স্থির। প্রযুক্ত বল 2 নিউটন, ঘর্ষণ বলও 2 নিউটন তৈরি হয়ে গেছে, বস্তু কি ভাইয়া? স্থির। প্রযুক্ত বল 10 নিউটন, অটোমেটিকই ঘর্ষণ বলও তৈরি হয়ে গেছে কয় নিউটন? 10 নিউটন, বস্তু এখনো কি? স্থির। তাহলে বলো তো, একটা জিনিস খেয়াল করো তো, বস্তু যতক্ষণ স্থির থাকে ততক্ষণ প্রযুক্ত বল আর ঘর্ষণ বলটা কি থাকে? সমান থাকে। তাহলে 4 নাম্বার পয়েন্টটা লিখে নাও, বস্তু স্থির থাকলে, 4 নাম্বার পয়েন্টটা এখানে ভাই লিখতেছি, বস্তু স্থির থাকলে, 4 নাম্বার পয়েন্টটা যদি লেখো, বস্তু স্থির থাকলে প্রযুক্ত বল সমান সমান, আচ্ছা এভাবে লেখো, ঘর্ষণ বল সমান সমান প্রযুক্ত বল লেখো। বস্তু স্থির থাকলে ঘর্ষণ বল সমান হচ্ছে প্রযুক্ত বল। অর্থাৎ বস্তুটা যতক্ষণ স্থির থাকবে ভাইয়া, বস্তুটা, এটা একটু বক্স করে রাখো, আমরা ম্যাথ করতে আজকে এটা লাগবে। বস্তু যতক্ষণ স্থির থাকবে ততক্ষণ হচ্ছে ঘর্ষণ বলটা প্রযুক্ত বলের সমান হবে। আর বস্তু যদি গতিশীল হয়ে যায়, ওই মুহূর্তে আমরা দেখব যে গতি ও ঘর্ষণ চলে আসবে, আর সেটা তোমার প্রযুক্ত বলের কি হয় না? সমান হয় না। বুঝছি ভাইয়া? তাহলে আমরা একটু লিখে রাখো, বস্তু যদি স্থির থাকে তাহলে ঘর্ষণ বল আর প্রযুক্ত বল সমান হয়। তাহলে দেখো ভাই, আমরা এখানে যে পয়েন্টগুলো পড়ছি, আমরা যদি একটু মনে করি আবার, সেটা কি ছিল ভাইয়া? একটা বস্তু যখন স্থির থাকে তখন তার উপরে যে ঘর্ষণ বলটা কাজ করে তাকে আমরা বলি হচ্ছে স্থিতি ঘর্ষণ বল।
আর একটা বস্তু কিভাবে স্থির থাকে সেটাই হচ্ছে ভাই এই ছবিটা এঁকে বুঝাইছি যে তুমি 1 নিউটন বল প্রয়োগ করছো, তাহলে বল প্রয়োগ করলে তো বস্তুটা গতিশীল হয়ে যাওয়ার কথা, কিন্তু বস্তু গতিশীল হচ্ছে না। এই কথার মানেই হচ্ছে বস্তুর পিছনের দিকে এই বলের সমান একটা বল সৃষ্টি হয়ে গেছে, এই বলটাই এই বলটাকে ভ্যানিশ করে দিছে। তাহলে 1 নিউটন তুমি প্রয়োগ করছো, ঘর্ষণ বল 1 নিউটন ছিল, বস্তু স্থির আছে। ঠিক একইভাবে তুমি 2 নিউটন বল প্রয়োগ করছো, তাও দেখতেছো বস্তু স্থির আছে, তাহলে পিছনের দিকে অবশ্যই 2 নিউটন ঘর্ষণ বল তৈরি হয়ে গেছে। এভাবে করে বাড়াইতে বাড়াইতে আমরা দেখলাম যে আমি যখন 10 নিউটন বল প্রয়োগ করছি, বস্তুটা একটু নড়াচড়া দিয়ে উঠছে, মানে একটু পরে সে গতিশীল হয়ে যাবে। এই কথার মানে বস্তুটা কি হয়েছে, গতিশীল হওয়ার উপক্রম হয়েছে। তাহলে বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয়েছে, এই কথার মানে বোঝায় হচ্ছে 10-এর চেয়ে একটু বেশি বল দিলেই এই বস্তুটা কি হয়ে যাবে ভাইয়া, গতিশীল হয়ে যাবে। তাহলে ভাইয়া এই বস্তুটাকে তুমি আটকাইতে পারছো কয় নিউটন পর্যন্ত ভাইয়া, 10 নিউটন পর্যন্ত। তার মানে স্থিতি ঘর্ষণের মানটা যে কোনো ভ্যালু হইতে পারে, এর সর্বোচ্চ যে মানটা এটাকে আমরা বলি হচ্ছে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান। তা আসলে আমরা পরের টপিকটা এবার আসো, তোমরা এই সংজ্ঞাটা একটু লেখো এবার, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তো সবাই এই সংজ্ঞাটা একটু লেখো, ভিডিওটা পজ করে এই সংজ্ঞাটা একটু লেখো সবাই। তা আমরা যদি একটু খেয়াল করি ভাইয়া, এখানে কি বলা হচ্ছে, দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান ও অবিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাতকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে। আসো ভাই এখানে কি বলতে চাইছে, আমরা যদি ছবিটা একটু আঁকি, আমরা মনে করলাম এটা হচ্ছে একটা তল, সংজ্ঞাটা লিখে তারপরে এই ছবিটা আঁকো, আর এইখানে হচ্ছে আমাদের একটা বস্তু আছে। তাহলে দেখো দুইটা বস্তু পরস্পরের সংস্পর্শে আছে, তাহলে পরস্পরের সংস্পর্শে আছে, তাহলে এই দিকে কাজ করতেছে, আমি মনে করলাম এই দিকে কাজ করতেছে হচ্ছে বস্তুটার ওজন mg, আর উপরের দিকে কাজ করতেছে তার প্রতিক্রিয়া বল r। আর তুমি এই দিকে মনে করো একটা বল প্রয়োগ করছো F, এটা হচ্ছে প্রযুক্ত বল, প্রযুক্ত বল, তুমি এই দিকে একটা বল প্রয়োগ করছো। তাহলে বলো তো ভাইয়া, তুমি যদি ডান দিকে বলটা প্রয়োগ করো, তাহলে স্থিতি ঘর্ষণ বল যেটা আছে সেটা কোন দিকে কাজ করবে, বাম দিকে, পিছনের দিকে। তাহলে আমরা এই দিকে দেখাইলাম হচ্ছে Fs, যেটা হচ্ছে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান, স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান, সীমান্তিক মান। তাহলে এটা হচ্ছে ভাইয়া স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান। এখন আসো আমাদের সংজ্ঞায় যদি আসি, আর এই আর এর সাথে লেখা হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া, অবিলম্বিক প্রতিক্রিয়া। তাহলে এই আরটা হচ্ছে আমাদের অবিলম্বিক প্রতিক্রিয়া। এখন সংজ্ঞা কি বলছে একটু খেয়াল করো, দুটি বস্তু পরস্পর সংস্পর্শে থাকলে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান ও অবিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাতকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক μs সমান সমান হচ্ছে Fs ডিভাইডেড বাই হচ্ছে r। তাহলে এটা একটু বক্স করি আমরা সবাই। তাহলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক μs সমান সমান হচ্ছে Fs বাই r। তুমি চাইলেও হ্যাঁ এখান থেকে Fs এর ভ্যালুটা বের করতে পারো। তাহলে Fs সমান সমান হচ্ছে μs ডট হচ্ছে r। তো তুমি এটাও বক্স করে রাখো, এটাও আমরা মুখস্থ রাখবো। এই সূত্রটা কেন মুখস্থ রাখবো ভাইয়া, এই সূত্র দিয়ে আমরা হচ্ছে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মানটা বা সর্বোচ্চ মানটা আমরা বের করে নিয়ে আসতে পারবো, যে কতক্ষণ পর্যন্ত স্থিতি ঘর্ষণ বলটা অ্যাক্টিভ থাকবে। তাহলে এটাকে আমরা লিখে হচ্ছে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান, স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান বের করবো আমরা এই সূত্রের সাহায্যে। সীমান্তিক মান অর্থাৎ স্থিতি ঘর্ষণটা কত সীমা পর্যন্ত বা কত লিমিট পর্যন্ত অ্যাক্টিভ থাকবে সেটা হচ্ছে Fs। তাহলে Fs বের করার ফর্মুলা হচ্ছে Fs ইকুয়াল μs ডট r, আর হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া। এবার আসো ভাইয়া এই গুণাঙ্ক জিনিসটা কি বোঝায়, ভাইয়া আসো এটা একটু লিখে দিচ্ছি, তো তোমরা নিচে লেখো নোট। দেখো এই গুণাঙ্ক, এই যে আমরা যে বললাম গুণাঙ্ক, এটা তো ম্যাথমেটিক্যাল একটা সংজ্ঞা আমাদের বইয়ে দেওয়া আছে, আমরা সেই সংজ্ঞাটা লিখলাম। এখন ফিজিক্যালি গুণাঙ্ক জিনিসটা কি বোঝায়, তো ভাইয়া যেভাবে বলি একটু খেয়াল করো। গুণাঙ্ক তোমরা যেমন ম্যাথে পড়ছো ভাইয়া, স্থানাঙ্ক মানে কি, স্থান অঙ্ক, স্থানকে তুমি অঙ্ক দিয়ে প্রকাশ করছো, সেটাকে বলছো তুমি কি ভাইয়া, স্থানাঙ্ক। গুণাঙ্ক শব্দটা একটু খেয়াল করো, গুণকে তুমি অঙ্ক দিয়ে প্রকাশ করবা, গুণ মানে কি ভাইয়া, বৈশিষ্ট্য। তাহলে গুণকে যদি অঙ্কের মাধ্যমে প্রকাশ করি তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে কি ভাইয়া, গুণাঙ্ক।
এখন আসো তো ভাইয়া এটা কার গুণাঙ্ক, আপাতত এটা বাদ দিলাম, ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে কথাটা খেয়াল করো, ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে ঘর্ষণ বৈশিষ্ট্য অঙ্ক, তার মানে ঘর্ষণের বৈশিষ্ট্যকে তুমি অঙ্কের মাধ্যমে প্রকাশ করবা। তাহলে বলো তো ভাইয়া ঘর্ষণের বৈশিষ্ট্যকে অঙ্কের মাধ্যমে প্রকাশ করতেছো, তাহলে যার গুণাঙ্ক বেশি তার মানে তার ঘর্ষণের বৈশিষ্ট্য বেশি, তার মানে তার ঘর্ষণ বেশি। তাহলে এখানে নোটটা একটু লেখো, এই গুণাঙ্ক শব্দটা দ্বারা আমরা বুঝাচ্ছি কি ভাইয়া, যার গুণাঙ্ক বেশি, বেশি যার বলতে যে তলের আর কি, তুমি চাইলে লেখা হচ্ছে যে তলের, ঠিক আছে, যে তলের গুণাঙ্ক বেশি তার ঘর্ষণ বেশি, ঘর্ষণ বেশি। যার বা যে তলের গুণাঙ্ক কম তার ঘর্ষণ কম। তাহলে এটা হচ্ছে ভাই ফিজিক্যাল মিনিংটা, এটা হচ্ছে তার ফিজিক্যাল মিনিংটা, যে গুণাঙ্ক দ্বারা ভাই আবার অনেকে খালি মুখস্থ করে গুণাঙ্ক গুণাঙ্ক গুণাঙ্ক, কিন্তু গুণাঙ্কটা কি খায় না মাথা দেয় এটা বুঝি না। তাহলে ভাই আবার বলতেছি, গুণাঙ্ক বলতে কি, গুণকে তুমি অঙ্কের মাধ্যমে প্রকাশ করো। গুণ বলতে বৈশিষ্ট্য, কার বৈশিষ্ট্য, ঘর্ষণের বৈশিষ্ট্য। তাহলে যার গুণাঙ্ক বেশি তার ঘর্ষণের বৈশিষ্ট্য বেশি, তার মানে তার ঘর্ষণ বেশি। আর যার গুণাঙ্ক কম তার ঘর্ষণের বৈশিষ্ট্য কম, তাহলে হচ্ছে তার কি ভাইয়া, ঘর্ষণ কম। আচ্ছা, তা আমাদের পরের যে টপিকটা আছে ভাইয়া, তো সবাই লেখা হচ্ছে ঘর্ষণ কোণ। তাহলে পরের টপিকটা লেখা হচ্ছে ঘর্ষণ কোণ। তো তোমরা এই সংজ্ঞাটা একটু লিখে নাও, ঘর্ষণ কোণে তোমরা ঘর্ষণ কোণের সংজ্ঞাটা একটু লিখে নাও। তো দেখো আমরা সংজ্ঞাটাতে কি বলা হচ্ছে, সীমান্তিক ঘর্ষণের ক্ষেত্রে অভিলম্বিক প্রতিক্রিয়া এবং ঘর্ষণ বলকে সংযোগ করে যে লব্ধি প্রতিক্রিয়া পাওয়া যায় সেটি অভিলম্বিক প্রতিক্রিয়ার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে ঘর্ষণ কোণ বলে। তা আসলে ভাই এখানে কি বলতে চাইছে ভাই, একটা ছবি এঁকে বোঝাই। তোমরা সংজ্ঞাটা লেখা হইলে ভাইয়ের সাথে এই ছবিটা একটু আঁকো। তাহলে আমরা মনে করলাম এটা হচ্ছে একটা বস্তু, কোন একটা তলের উপরে আছে ভাইয়া, এখানে একটা বস্তু কোন একটা তলের উপরে আছে। আচ্ছা, তো এই বস্তুটার যে ওজন ভাইয়া, ওজনটা খাড়া নিচের দিকে কাজ করতেছে আমরা ধরে নিলাম। তাহলে খাড়া নিচের দিকে কাজ করতেছে হচ্ছে ওজনটা, আর এই ওজন বরাবর খাড়া উপরের দিকে আমরা কাজ করতেছে অভিলম্বিক প্রতিক্রিয়া আর। তাহলে দেখো তো ভাই কি বলছে, সীমান্তিক ঘর্ষণের ক্ষেত্রে, স্পষ্টভাবে বলছে সীমান্তিক ঘর্ষণের ক্ষেত্রে। তাহলে এই দিক বরাবর আমরা একটা ঘর্ষণ বল দেখাচ্ছি, স্থিতি ঘর্ষণের সীমান্তিক মানটা সেটা হচ্ছে এফএস। তাহলে এই দিক বরাবর আমরা দেখালাম হচ্ছে এফএস, সীমান্তিক মান। তো তোমাকে কি বলছে, সীমান্তিক ঘর্ষণের ক্ষেত্রে অভিলম্বিক প্রতিক্রিয়া এবং ঘর্ষণ বলকে সংযোগ করে যে লব্ধি প্রতিক্রিয়া পাওয়া যায়। তাহলে দেখো কি বলছে, সীমান্তিক ঘর্ষণের যে ঘর্ষণ বলটা, এই ঘর্ষণ বল এবং অভিলম্বিক প্রতিক্রিয়াকে ধরে তুমি যে লব্ধিটা পাবা, তাহলে লব্ধি পাইতে হলে আমাদেরকে একটা সামান্তরিক চিন্তা করতে হবে। তাহলে আমরা একটা সামান্তরিক চিন্তা করলাম, তাহলে এই সামান্তরিক বরাবর আমরা একটা লব্ধি আঁকলাম। তাহলে লব্ধিটার নাম দিলাম ভাই আমরা এস, লব্ধিটার নাম দাও এস। তাহলে সবাই একটু খেয়াল করি, অবিলম্বিক প্রতিক্রিয়া ও ঘর্ষণ বলকে সংযোগ করে, তাহলে অবিলম্বিক প্রতিক্রিয়া আর ঘর্ষণ বলকে সংযোগ করে যে লব্ধি প্রতিক্রিয়া পাওয়া যায় সেটা আমরা পাইছি কত ছবিতে, এস। আচ্ছা, সেটি বলতে কার কথা বুঝাইছে, এস এর কথা। অবিলম্বিক প্রতিক্রিয়ার সাথে যে কোণ তৈরি করে, তাহলে এই এসটা অবিলম্বিক প্রতিক্রিয়ার সাথে যে কোণটা তৈরি করছে থিটা, তাকে আমরা বলে হচ্ছে কি ঘর্ষণ কোণ। তাহলে আসো যে ধরি এফএস ও আর এর লব্ধি সমান সমান হচ্ছে এস। তাহলে আমরা ধরে নিলাম এফএস এবং আর এর যে লব্ধিটা আছে সেটা কত ভাইয়া, এস, এবং ঘর্ষণ কোণ সমান হচ্ছে থিটা। ঘর্ষণ কোণটাকে আমরা কত ধরে নিলাম, থিটা। এখন ভাইয়া ঠান্ডা মাথায় একটু চিন্তা করে একটা জিনিস ভাইয়া জিজ্ঞেস করি, বলতে এই এফএস এবং আর, সবাই ভাইয়ের দিকে একটু খেয়াল রাখো, এই এফএস এবং আর এই দুইজন একত্রে যুক্ত হয়ে কাকে বানাইছে ভাইয়া, এসকে, কারণ কি এটা হচ্ছে এই দুজনের লব্ধি। তাহলে তোমার কাছে ভাইয়ের প্রশ্ন ভাই, এসকে যদি আমি ভাঙায়া ফেলি, এসকে যদি আমি ভাঙাই কি কি পাবো, তার অ্যান্সার হচ্ছে এসকে ভাঙালে তুমি আর পাবা, এসকে ভাঙালে তুমি কি পাবা, এফএস পাবা। তাহলে ভাই আবার বলতেছি, এফএস এবং আর এর লব্ধি হচ্ছে কত ভাইয়া, এস। এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছে, এফএস, এই এফএস এবং আর
এই দুজন মিলে কাকে বানাইছে ভাইয়া এস কে বানাইছে তাহলে তুমি যদি এস কে ভাঙাও তাহলে আবার কারে কারে পাবা আর কে এবং এফ এস কে পাবা তাহলে আসো তো ভাই আমরা এস কে ভাঙাই তাহলে এস এর এই দিকে একটা অ্যাঙ্গেল আছে থিটা তাহলে এস এর এই দিক বরাবর একটা উপাংশ কাজ করবে ভাইয়া এস কস থিটা তাহলে এই দিক বরাবর একটা উপাংশ আসবে এস কস থিটা আর এস এর এই দিক বরাবর একটা উপাংশ আসবে কত ভাইয়া এস সাইন থিটা তাহলে একটু খেয়াল করো তো ভাইয়া ভাইয়া একটু প্লিজ একটু এদিকে সেটা হচ্ছে তুমি এস কে ভাঙায়া এই দিকে পাইছো এস কস থিটা এস কে ভাঙায়া এই দিকে পাইছো এস সাইন থিটা তাহলে ভাইয়া বলো তো আমরা এটা বলতে পারি কিনা এই আর এর মানই হচ্ছে এস কস থিটা আর এই এফ এস এর মানই হচ্ছে এস সাইন থিটা কারণ কি ভাইয়া একটু আগে ভাইয়া বলছি এফ এস এবং আর মিলে কাকে বানাইছে ভাইয়া এস কে বানাইছে তাহলে এস কে যদি ভাঙাও তাহলে তো অবশ্যই আর আর এফ এসই পাবা তাহলে তুমি এস কে ভাঙায় পাইছো এস কস থিটা তাহলে সেটা অবশ্যই আর তুমি এস কে ভাঙায় পাইছো এস সাইন থিটা তাহলে সেটা অবশ্যই কি ভাইয়া এফ এস তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং আর ইজ ইকুয়াল হচ্ছে এস কস থিটা এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও এবং এফ এস ইকুয়াল হচ্ছে এস সাইন থিটা এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম এখন আমরা এই দুইটা ইকুয়েশনকে যদি একটাকে একটা দ্বারা ভাগ করি ভাইয়া এই দুইটা ইকুয়েশনকে আমরা যদি একটাকে একটা দ্বারা ভাগ করি তাহলে লেখা হচ্ছে 2 ভাগ হচ্ছে 1 তাহলে 2 ভাগ হচ্ছে 1 তাহলে 2 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাবো এফ এস ডিভাইডেড বাই আর সমান সমান হচ্ছে এস সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে এস কস থিটা তাহলে দেখো ভাই এস এস কাটা সাইন থিটা বাই কস থিটা হবে ট্যান থিটা তাহলে এফ এস ডিভাইডেড বাই হচ্ছে আর ইকুয়াল হচ্ছে ট্যান থিটা এখন ভাই তুমি তোমার খাতায় জাস্ট আগের পেজেই দেখো এটা আমরা বের করছি এফ এস বাই আর এটা মানে কি তোমার খাতায় যদি একটু খেয়াল করো এই এফ এস বাই আর মানে হচ্ছে মিউ এস তাহলে আমরা এখানে যদি লিখি তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে মিউ এস ইকুয়াল হচ্ছে ট্যান থিটা তাহলে দেখো ভাইয়া আমরা আরেকটা ইম্পর্টেন্ট সূত্র প্রমাণ করলাম সেটা হচ্ছে মিউ এস ইকুয়াল হচ্ছে ট্যান থিটা তাহলে এখানে থিটাটা কি ভাইয়া থিটাটার পাশে লিখে রাখো এই থিটাটা হচ্ছে আমাদের ঘর্ষণ কোণ এই থিটাটা হচ্ছে ভাইয়া ঘর্ষণ কোণ আর মিউ এসটা কি ভাইয়া মিউ এস হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক তাহলে এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক তা আমরা এবার পরের যে টপিকটা শুরু করব ভাইয়া তো টপিকটা তোমরা আগে লিখে নাও এটা স্থিতি বা নিশ্চল কোণ স্থিতি বা নিশ্চল কোণ তো তোমরা আগে ভিডিওটা পজ করে এটা একটু লিখে নাও আচ্ছা তো সবাই একটু খেয়াল করি ভাইয়া আমাদের স্থিতি বা নিশ্চল কোণটা কি আমরা মনে করলাম এখানে একটা তল আছে এই তলের উপরে একটা বস্তু আছে হ্যাঁ তো এই তলটা দেখো একদম সমতল আছে তো এই বস্তুটা এই তলের উপর রেখে ভাইয়া যে কাজটা করতেছি দেখো এইটাকে ধীরে ধীরে বাঁকাচ্ছি দেখো বস্তুটা কিন্তু এখনও স্থির আছে তো তোমরা আশা করি ক্যামেরা দেখতে পাচ্ছ যে এটাকে আমি অনেকটুকু হেলায় ফেলছি বস্তুটা এখনও কিন্তু স্থির আছে তুমি একটু খেয়াল রাখো ভাইয়া একটা নির্দিষ্ট কোণে যাওয়ার পরে দেখো এটা কিন্তু গতিশীল হয়ে গেছে বস্তুটা তাহলে ভাই আরেকবার দেখাচ্ছি সবাই একটু খেয়াল রাখো যে একটা সমতলে বস্তুটাকে রাখছি রাখার পরে এই তলটাকে ধীরে ধীরে আমরা হেলাচ্ছি হেলাইতে হেলাইতে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যাওয়ার পরে দেখো বস্তুটা গতিশীল হয়ে গেছে তাহলে তোমার কাছে ভাই প্রশ্ন বলো তো ভাইয়া তুমি মনে করো অ্যাঙ্গেলটা বাড়াচ্ছ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এভাবে করে বাড়াতে তুমি 30 ডিগ্রি করছো 30 ডিগ্রি করার পরে তুমি দেখতে পেলা যে বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হয়েছে এরপরে যখন তুমি 30 থেকে হালকা একটু বাড়াইলে বস্তুটা গতিশীল হয়ে পড়ে গেছে এখন তোমার কাছে ভাই প্রশ্ন কত পর্যন্ত বস্তুটা স্থির ছিল অ্যাঙ্গেলটা যে তুমি যে এভাবে করে তলটা বাড়াইছো 0 থেকে বাড়াইতে 1 2 3 করে এভাবে বাড়াইতে তুমি 30 পর্যন্ত বাড়াইছিলা বাড়ানো পর্যন্ত বস্তুটা কি ছিল ওই তলের উপর স্থির ছিল বা নিশ্চল ছিল যখনই তুমি 30 থেকে হালকা একটু বাড়াইছো বস্তুটা গতিশীল হয়ে গেল তাহলে কত অ্যাঙ্গেল পর্যন্ত স্থির ছিল বলো তো ভাইয়া 30 ডিগ্রি এই 30 ডিগ্রিটাকে আমরা বলি হচ্ছে নিশ্চল কোণ অর্থাৎ সর্বোচ্চ যে অ্যাঙ্গেল পর্যন্ত বস্তুটা কোনো একটা হেলানো তলে স্থির থাকতে পারে ওই অ্যাঙ্গেলটাকে আমরা বলি কি কোণ ভাইয়া নিশ্চল কোণ তাহলে দেখো আমরা এখানে এটাই বলা হচ্ছে দেখো অনুভূমিকের সাথে কোনো তল যে কোণ উৎপন্ন করলে আনত তলের উপরস্থ কোনো বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয় তাহলে একটু আগে ভাই বলছি যে যখন 30 ডিগ্রিতে তুমি নিয়ে গেছো তখন দেখলে যে বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হয়েছে এই কথার মানে 30 থেকে একটু বাড়াইলে বস্তুটা গতিশীল হয়ে যাবে তাহলে সর্বোচ্চ কত অ্যাঙ্গেল পর্যন্ত সেই স্থির ছিল 30 ডিগ্রি পর্যন্ত তাহলে এই 30 ডিগ্রিকে আমরা বলি কি কোণ ভাইয়া নিশ্চল কোণ তাহলে এই জায়গাটা একটু আন্ডারলাইন করে রাখো যে গতিশীল হওয়ার উপক্রম হয় গতিশীল হওয়ার উপক্রম হয়
তাহলে যেই অ্যাঙ্গেলে যাওয়ার পরে বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হয় সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলি কি কোণ ভাইয়া? নিশ্চল কোণ। তাহলে আসো ভাই আমরা এই ছবিটা যদি এখানে আঁকি, আমরা মনে করলাম এখানে একটা হেলানো তল আছে। তো এই হেলানো তলটা যখন আমরা ধরে নিলাম থিটা প্রাইম কোণ উৎপন্ন করছে, তখন এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হয়েছে। তাহলে আমরা ধরে নিলাম যে ধরি আনত তলটি ভূমির সাথে থিটা প্রাইম কোণ উৎপন্ন করলে ব্লকটি গতিশীল হওয়ার উপক্রম হয়। তাহলে সবাই একটু খেয়াল করি, আমরা লিখলাম যে ধরি এই যে তলটা আছে, তলটাকে ভাই তোমাদের জন্য বোঝার জন্য এই যে তলটা, এই হচ্ছে আমাদের সেই তলটা। তাহলে আমরা ধরে নিলাম এই তলটা ভূমির সাথে যখন থিটা প্রাইম কোণ উৎপন্ন করছে, তখন এইখানে যে ব্লকটা আছে এই ব্লকটা গতিশীল হওয়ার উপক্রম হয়েছে। এই কথার মানে কি ভাইয়া? থিটা প্রাইমের চেয়ে যদি আর একটু হেলালে এই বস্তুটা নিচের দিকে পড়ে যাবে। তাহলে থিটা প্রাইম পর্যন্ত সে এখানে কি ছিল ভাই? স্থির বা নিশ্চল। তাহলে এই থিটা প্রাইমটাকে আমরা বলবো কি কোণ ভাইয়া? স্থিতি কোণ বা হচ্ছে নিশ্চল কোণ। তাহলে লেখা হচ্ছে সুতরাং থিটা প্রাইম সমান সমান হচ্ছে স্থিতি বা হচ্ছে নিশ্চল কোণ। তাহলে এই থিটা প্রাইমটাই হচ্ছে আমাদের স্থিতি বা হচ্ছে নিশ্চল কোণ। এখন ভাইয়া এই থিটা প্রাইমটার মান কত আসো আমরা এটা বের করি। তো মান বের করার জন্য আমরা যে কাজটা করতে পারি, ব্লকের যে ওজন আছে ভাইয়া, এই ওজনটাকে আমরা দেখালাম খাড়া নিচের দিকে কাজ করতেছে ওজন। তো তোমরা জানো ভাইয়া, আমরা যদি একটা তলকে হেলাই, অবিলম্বিক যে প্রতিক্রিয়াটা আছে সেটা তলের সাথে হেলে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের আর। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা প্রাইম হয় ভাই, এই অ্যাঙ্গেলটাও কত হয়? থিটা প্রাইম। আর এই অ্যাঙ্গেলটা থিটা প্রাইম হলে এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে থিটা প্রাইম। তাহলে তুমি যদি এমজিকে উপাংশে বিভাজিত করো ভাইয়া, এমজি এর এই দিক বরাবর একটা উপাংশ আসবে এমজি কস থিটা, আর এমজি এর এই দিক বরাবর একটা উপাংশ আসবে, সেটা হচ্ছে এমজি সাইন থিটা প্রাইম। তো ভাইয়া এই যে এমজি সাইন থিটা প্রাইম বলতো বস্তুটা নিচের দিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে, তাহলে বস্তুটাকে কোন বলটা গতিশীল করতে চাবে? এমজি সাইন থিটা প্রাইম। তাহলে এই বলটাকে আমরা বলতে পারি হচ্ছে ভাইয়া প্রযুক্ত বল। এই বলটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল। বস্তুর উপর প্রযুক্ত বল হিসাবে কাজ করবে কে? এমজি সাইন থিটা প্রাইম। এবার তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, তুমি এখানে স্পষ্টভাবে লিখে রাখছো এই অ্যাঙ্গেলটা হইলে বস্তুটা এখানে গতিশীল হওয়ার উপক্রম হবে। তাহলে বলো তো বস্তুটা কি গতিশীল হয়েছে? অ্যান্সার হচ্ছে না, বস্তুটা স্থির আছে। তাহলে বলো তো বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয়েছে, এই অবস্থায় যে স্থিতি ঘর্ষণ বলটা কাজ করে তাকে আমরা কি বলি? স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান বা সীমান্তিক মান। তাহলে যেহেতু বস্তু গতিশীল হওয়ার উপক্রম হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটা হচ্ছে এফএস সমান হচ্ছে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান। স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান। তাহলে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান অর্থাৎ স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মানটা। এবার আসো ভাই আমরা যদি লিখি সাম্য অবস্থায়, যেহেতু বস্তু স্থির আছে তাহলে এখানে সাম্য অবস্থা প্রাপ্ত আছে, সাম্য অবস্থায় তাহলে আমরা লিখতে পারি আর এই বলটা সমান হবে, তাহলে আর ইকুয়াল হচ্ছে এমজি কস থিটা প্রাইম। এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও। আর ভাইয়া যেহেতু বস্তু স্থির তার মানে আমরা জানি প্রযুক্ত বল আর ঘর্ষণ বল কি হবে? সমান হবে। তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে এফএস ইকুয়াল হচ্ছে এমজি সাইন থিটা প্রাইম। কারণ আমরা জানি বস্তু যখন স্থির থাকে তখন প্রযুক্ত বল আর ঘর্ষণ বলটা কি হয়? সমান হয়। কিংবা তুমি অন্যভাবেও চিন্তা করতে পারো, এই বস্তুটা যদি সাম্য অবস্থায় থাকতে চায় অবশ্যই এই বলটা কি হইতে হবে? সমান হইতে হবে। তাহলে আমরা লিখলাম এফএস ইকুয়াল হচ্ছে এমজি সাইন থিটা প্রাইম। তা আসলে আমরা 2কে 1 দ্বারা ভাগ করো, তাহলে আমরা যদি 2কে 1 দ্বারা ভাগ করি লেখা হচ্ছে 2 ভাগ 1। তাহলে 2 নম্বর সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে 2 ভাগ 1। তাহলে 2কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে এখানে আসবে হচ্ছে এফএস ডিভাইডেড বাই হচ্ছে আর সমান সমান হচ্ছে উপরে আসবে এমজি সাইন থিটা প্রাইম, এমজি সাইন থিটা প্রাইম, আর নিচে আসবে এমজি কস থিটা প্রাইম। তাহলে ভাই এমজি তোমার কাটা, তাহলে এমজি কাটলে এখানে থাকবে হচ্ছে
এফ এস ডিভাইডেড বাই আর সমান সমান হচ্ছে tan থিটা প্রাইম। তাহলে এফ এস বাই আর ভাই তুমি তোমার খাতায় দেখো এই এফ এস বাই আর মানে হচ্ছে মিউ এস, তাহলে আমরা লিখতে পারি মিউ এস ইকুয়াল হচ্ছে tan থিটা প্রাইম। তো এই টপিকটার আগে কিন্তু ভাই আমরা মিউ এস এর আরেকটা সূত্র প্রমাণ করছিলাম, তাহলে ওই সূত্রটা লিখি আমরা। লেখো আমরা জানি মিউ এস ইকুয়াল হচ্ছে tan থিটা। তাহলে তুমি একটু খেয়াল করো তো, এখানে মাত্র আমরা প্রমাণ করলাম মিউ এস ইকুয়াল tan থিটা প্রাইম, আর এখানে প্রমাণ করলাম মিউ এস ইকুয়াল tan থিটা। তাহলে আমরা এই দুইটা থেকে একসাথে লিখতে পারি, সুতরাং tan থিটা প্রাইম ইকুয়াল হচ্ছে tan থিটা। tan সরায় দাও, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি থিটা প্রাইম ইকুয়াল হচ্ছে থিটা। তাহলে বলো তো ভাই আমরা কি প্রমাণ করলাম? আমরা প্রমাণ করলাম নিশ্চল কোণ আর ঘর্ষণ কোণ কি ভাইয়া? সেম কথা। তাহলে আমরা লিখি অর্থাৎ নিশ্চল কোণ ও ঘর্ষণ কোণ পরস্পর সমান। তাহলে নিশ্চল কোণ আর ঘর্ষণ কোণ হচ্ছে পরস্পর সমান। তাহলে বলো তো ভাইয়া ফাইনালি আমরা এইটা সূত্র আকারে মাথায় রাখতে পারি, সুতরাং মিউ এস ইকুয়াল হচ্ছে tan থিটা। তাহলে ফাইনালি আমরা এটা মুখস্থ রাখবো, জাস্ট থিটাটার পরিচয়টা চেঞ্জ করে দাও। এই থিটার পরিচয়টা হচ্ছে ভাইয়া ঘর্ষণ কোণ বা হচ্ছে নিশ্চল কোণ। তাহলে থিটার পরিচয়টা আমরা একটু চেঞ্জ করে দিলাম, থিটার পরিচয়টা হচ্ছে ঘর্ষণ কোণ বা হচ্ছে নিশ্চল কোণ। তো দেখো ভাই আমরা আজকে যে টপিকটা ছিল আমাদের ঘর্ষণের আমরা বলছি আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের এখানে, একটা ছিল স্থিতি ঘর্ষণ আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ। তো আমরা স্থিতি ঘর্ষণ নিয়ে অনেক কিছু পড়ানোর আছে, আমরা সব কিছুই পড়ানো শেষ। এবার আমরা যে টপিকটা শুরু করবো ভাইয়া সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ। তাহলে তুমি এবার সংজ্ঞাটা লিখে নাও গতীয় ঘর্ষণ। তো ভাইয়া গতীয় ঘর্ষণটা ভাইয়া একটু আগেই বলছি যে কোনো একটা বস্তু যখন গতিশীল হয় তখন তার উপর যে ঘর্ষণ বলটা কাজ করে সেটাকে আমরা বলি হচ্ছে কি বল? গতীয় ঘর্ষণ বল। তাহলে আসো আমরা গতীয় ঘর্ষণ বলটা এবার একটু বুঝি। তা আমরা ধরে নিলাম ভাইয়া, আমরা ধরে নিলাম, লেখো সবাই যে ধরি, আমরা লেখো হচ্ছে ধরি, আচ্ছা এখানে আমরা একটা ছবি আঁকি, আচ্ছা ছবি পরে আঁকলে হবে, লেখো ধরি প্রযুক্ত বল এফ গ্রেটার দেন হচ্ছে এফ এস। তাহলে সবাই একটু খেয়াল করো, আমরা ধরে নিলাম কোনো একটা বস্তুর উপর তুমি যে বলটা প্রয়োগ করতেছো ভাইয়া সেই বলটা এফ এস এর চেয়ে বড়। তাহলে বলো তো সীমান্তিক ঘর্ষণ বলের চেয়ে বড় মানের বল যদি তুমি প্রয়োগ করো তাহলে বস্তুটা কি আর স্থির থাকবে না গতিশীল থাকবে? তাহলে অবশ্যই কী হবে ভাইয়া? গতিশীল হবে, কারণ স্থিতি ঘর্ষণ বলটা সর্বোচ্চ এফএস পর্যন্তই হইতে পারে, এর চেয়ে বেশি হইতে পারে না। তাহলে তোমার প্রযুক্ত বল যদি এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে বস্তুটা আর স্থির থাকবে না, বস্তু কী হয়ে যাবে? গতিশীল হয়ে যাবে। তাহলে যদি প্রযুক্ত বল গ্রেটার দেন এফএস তাহলে বস্তুটি গতিশীল হবে। আর গতিশীল অবস্থায় বস্তুর উপর যে ঘর্ষণ বল কাজ করবে, ধরি গতীয় ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বল সমান সমান আমরা ধরে নিলাম এফ কে। যেহেতু ভাই এটা কাইনেটিক ফ্রিকশন তাই এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ভাইয়া এফ কে দ্বারা। তাহলে সবাই একটা ছবি আঁকি ভাইয়া, আমরা মনে করলাম এই হচ্ছে আমাদের ছবিটা। তাহলে এখানে হচ্ছে একটা বস্তু আছে ভাই, তাহলে এই বস্তুর উপর তুমি একটা বল প্রয়োগ করছো এফ, আর বস্তুটা হচ্ছে এই দিকে, যেহেতু বস্তু গতিশীল ভাইয়া তাহলে বস্তুর উপর এখন যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটা হচ্ছে এফ কে, গতীয় ঘর্ষণ বল। আর বস্তুটা একটা ত্বরণে গতিশীল হবে, আমরা মনে করলাম বস্তুটা এই দিকে এই ত্বরণে গতিশীল হয়েছে। তাহলে বস্তুর উপর দেখো তো ভাইয়া এখন একই সাথে কয়টা বল কাজ করতেছে? একই সাথে দুইটা বল কাজ করতেছে। তাহলে আমরা জানি একই সাথে যদি দুইটা বল কাজ করে তখন আমরা এফ ইকুয়াল এম এর পরিবর্তে আমরা লিখি হচ্ছে সামেশন অফ এফ ইকুয়াল এম এ। তাহলে আমরা এখানে লিখতে পারি সামেশন অফ এফ ইকুয়াল হচ্ছে এম এ। তাহলে সামেশন অফ এফটাকে চাইলে তুমি লিখতে পারো এফ মাইনাস এফ কে ইকুয়াল হচ্ছে এম এ। তাহলে তুমি এতটুকু একটু বক্স করে রাখি। তো আমরা ম্যাথ করার সময় দেখবা যে বস্তু যখন গতিশীল হয় তখন আমরা ব্যবহার করব এফ কে, বস্তু যখন স্থির হয় তখন আমরা ব্যবহার করব এফ এস। তাহলে আমরা সামেশন অফ এফ ইকুয়াল এম এ। ঠিক একইভাবে ভাইয়া তুমি একটু খেয়াল করো তো, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক পড়ছিলাম মিউ এস ইকুয়াল হচ্ছে এফ এস বাই আর। ঠিক একইভাবে ভাইয়া লেখা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, গতীয়
ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এটাকে আমরা প্রকাশ করি ভাইয়া মিউকে দ্বারা। মিউকে সমান সমান হচ্ছে সেম এফ কে ডিভাইডেড বাই হচ্ছে আর। তাহলে এটাও আমরা বক্স করে রাখি। এইখান থেকে আমরা ভাইয়া গতীয় ঘর্ষণ বলটা কত সেটা আমরা বের করতে পারবো মিউকে ডট হচ্ছে আর। এই সূত্র থেকে আমরা গতীয় ঘর্ষণ বলটা আমরা বের করতে পারবো, গতীয় ঘর্ষণ বল। তো দেখো ঘর্ষণ বলের যে টপিকটা ছিল আমরা পুরা টপিকের থিওরিটা ভাইয়া পুরাটা আলোচনা করছি। তো ভাই রিকোয়েস্ট থাকবে তুমি একটু ভিডিওটা পজ করে তোমার খাতায় আগে সবগুলা ফর্মুলা দেখে নাও, কি কি আমরা শর্ত লিখছি শর্তগুলা লিখে নাও। আমরা এখন এই টপিকটার উপরে সুন্দর সুন্দর কিছু ম্যাথ করব। তো দেখো আমাদের আজকের প্রথম যে ম্যাথটা, তোমরা ম্যাথটা একটু কোশ্চেনটা তুলে নাও। তো প্রথম যে 2-3টা ম্যাথ আছে ভাই রিকোয়েস্ট এই 3টা ম্যাথ খুব ভালোভাবে একটু মনোযোগ দাও। তাহলে তুমি আজকে আমাদের স্থিতি ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণের যে থিওরিগুলো আমরা পড়াইছি তুমি এগুলো খুব ভালোভাবে বুঝতে পারবা এই ম্যাথগুলো বুঝলে। তা আসলে আমরা ফার্স্টে 1 নম্বর ম্যাথের সলিউশনটাতে আসি। সলিউশন তোমাকে বলছে 4 কেজি ভরের একটা ব্লক আছে। তাহলে আমরা মনে করলাম এখানে একটা ব্লক আছে, সবাই ছবিটা আঁকো। তো এই ব্লকটাকে কেউ একজন 6 নিউটন বল প্রয়োগ করছে, এফ ইকুয়াল হচ্ছে 6 নিউটন। তাহলে 6 নিউটন বল প্রয়োগ করছে। এখন তোমাকে কি বলছে ভাইয়া করা হয়েছে, বলছে ঘর্ষণ বল ও ব্লকটার ত্বরণ নির্ণয় করো। আর তোমাকে বলে দিছে মিউএস ইকুয়াল হচ্ছে 0.2, মানে হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মানটা তোমাকে বলে দিছে। তাহলে এখন ভাইয়া যে দেওয়া আছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউএস ইকুয়াল হচ্ছে 0.2। তাহলে বলতো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক যেহেতু ম্যাথটাতে তোমাকে দিয়ে দিছে ভাইয়া, একটু ঠান্ডা মাথায় এগুলো এই টাইপের প্রশ্নগুলো বুঝতে হবে। যেহেতু স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান দিয়ে দিছে তাহলে এটা ব্যবহার করে তুমি কি বের করতে পারবা, স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মানটা বা সীমান্তিক মানটা। তাহলে আমরা ওইটা বের করি। তাহলে সুতরাং স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান এফ এস ইকুয়াল আমরা জানি হচ্ছে ভাইয়া মিউএস ডট হচ্ছে আর। স্থিতি ঘর্ষণের সীমান্তিক মানটা আমরা জানি হচ্ছে মিউএস ডট আর। এবার আসলে ভাই আমাদের আর এর মানটা কত ভাইয়া, যেহেতু বস্তুটা সমতলে আছে তাহলে এই দিকে কাজ করতেছে এমজি আর খাড়া উপরের দিকে কাজ করতেছে হচ্ছে আর। তাহলে আর এর মান কত হবে ভাইয়া এই কন্ডিশনে এমজি এর সমান। তাহলে আমরা বসাও, তাহলে মিউএস ডট হচ্ছে এমজি ভ্যালু বসাও ভাইয়া 0.2 ইন্টু এম তোমাকে বলে দিছে ভাইয়া 4 কেজি। আর দেখো ম্যাথে বলে দিছে জি এর মান হচ্ছে 10, তাহলে এম এর মান বসা হচ্ছে 4 আর জি এর মান আমরা বসালাম হচ্ছে 10, তাহলে 4 দুগুণে 8 নিউটন। এখন ভাইয়া তোমরা অনেকেই কিন্তু এটা বলে ফেলতে পারো যে ঘর্ষণ বলটা 8 নিউটন, কিন্তু এটা ভাইয়া ভুল। এটা কিন্তু ঘর্ষণ বল না, এটা হচ্ছে ঘর্ষণ বলের সর্বোচ্চ মান বা সীমান্তিক মান হচ্ছে 8 নিউটন। তাহলে এখন আমাদের চাইছে কি ভাইয়া, আমাদের চাইছে ঘর্ষণ বল আর ব্লকটার ত্বরণ নির্ণয় করো। তাহলে এটা কিন্তু ঘর্ষণ বল না, এটা হচ্ছে ঘর্ষণ বলের সর্বোচ্চ মান। তাহলে ঘর্ষণ বলটা কত তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, তুমি কয় নিউটন বল প্রয়োগ করছো, তুমি 6 নিউটন বল প্রয়োগ করছো। আর বস্তুটার উপর ঘর্ষণ বলের সীমান্তিক মানটা কয় নিউটন ভাইয়া 8 নিউটন। তাহলে তোমার কাছে ভাইয়া প্রশ্ন বস্তুটা কি স্থির নাকি গতিশীল, তাহলে এটা হচ্ছে ভাই আমাদের প্রযুক্ত বল। তাহলে প্রযুক্ত বল তোমার সীমান্তিক যে মানটা এফএস এর চেয়ে কম আছে, তাহলে বস্তুটা কি থাকবে ভাইয়া স্থির থাকবে। আমরা আজকের ক্লাসে ওই যে নোটগুলা লিখে দিছিলাম যে প্রযুক্ত বলটা যদি সীমান্তিক বলের চেয়ে কম হয় তাহলে বস্তুটা কি থাকবে স্থির থাকবে। তাহলে লেখা হচ্ছে যেহেতু এফ লেস দেন এফ এস, তাই বস্তুটি স্থির থাকবে। সুতরাং এর ত্বরণ, তাহলে ভাইয়া বস্তু যদি স্থির থাকে তাহলে এর ত্বরণটা কত হবে 0, তাহলে এর ত্বরণটা হবে হচ্ছে 0। আরেকটা কি চাইছে ভাইয়া, ঘর্ষণ বলটা কত। তাহলে তুমি খেয়াল করো তোমাকে ভাইয়া যে নোটগুলা লিখে দিছে একটু 4 নাম্বার নোটটা একটু দেখে রাখো, যে একটা বস্তু যখন স্থির থাকে তখন ঘর্ষণ বল সমান সমান কি হয় প্রযুক্ত বল। তাহলে তুমি কয় নিউটন বল প্রয়োগ করছো ভাই 6 নিউটন। বস্তু যেহেতু স্থির তাহলে তোমার ঘর্ষণ বল কয় নিউটন 6 নিউটন। তাহলে লেখা হচ্ছে সুতরাং ঘর্ষণ বল সমান সমান হচ্ছে প্রযুক্ত বল সমান সমান হচ্ছে 6 নিউটন। তাহলে খেয়াল করো ভাইয়া কোনটা ঘর্ষণ বল কোনটা স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান, এগুলো কিন্তু তোমাকে একটু ভালো করে বুঝতে হবে।
তা আসলে আমরা সেকেন্ড যে এক্সাম্পলটা আছে তোমরা এবার এই এক্সাম্পলটা উঠাও, আমরা এটা সলভেও যদি আসি একটু খেয়াল করি। তো এই এক্সাম্পলটাতে বলা হচ্ছে 2 কেজি ভরের একটা বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটি গতিশীল হবে কি না। তাহলে বলো তো একটা বস্তু গতিশীল হবে কি হবে না এটা কম্পেয়ার করতে হয় কার সাথে, এফএস এর সাথে। তাহলে এই ম্যাথে তোমাকে প্রথমে এফএসটা বের করতে হবে। তাহলে আসো আমরা এক্সাম্পল 2, তাহলে আমরা ধরে নিলাম এই হচ্ছে আমাদের সেই 2 কেজি ভরের বস্তুটা। তো এর উপরে তুমি একটা বল প্রয়োগ করছো ভাইয়া 20 নিউটন, এফ সমান সমান হচ্ছে 20 নিউটন। তাহলে খাড়া নিচের দিকে কাজ করবে কি ভাইয়া, এমজি, আর উপরের দিকে কাজ করবে হচ্ছে আর। তাহলে আর ইকুয়াল আমরা লিখতে পারি কত ভাইয়া, এমজি। তা আমাদেরকে প্রশ্নে জিজ্ঞেস করছে একটা বস্তু স্থির থাকবে না গতিশীল থাকবে, তাহলে আমাদেরকে বের করতে হবে কি স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান। তাহলে লেখা হচ্ছে আমরা জানি এফ এস ইকুয়াল হচ্ছে মিউ এস ডট হচ্ছে আর। তাহলে ভাইয়া আর এর মানটা তুমি বসাও। তাহলে এখানে লিখলাম মিউ এস ডট এমজি। তাহলে মিউ এস এর ভ্যালু তোমাকে দিয়ে দিছে এই ম্যাথে, দেখো মিউ এস এর ভ্যালু বলে দিছে হচ্ছে 0.6। তাহলে আমরা এখানে বসাও 0.6 ইন্টু এম এর মান বলে দিছে ভাই 2 কেজি, আর জি এর মান এই ম্যাথও বলে দিছে ভাইয়া 10। তাহলে এখানে বসা হচ্ছে 2 ইন্টু হচ্ছে 10। তাহলে এখানে 0.10 কাটা, তাহলে 6 দুগুণে 12 নিউটন। তাহলে তুমি দেখো ভাইয়া তুমি এফএস এর মানটা পাইছো 12 নিউটন। তাহলে আগের ম্যাথটার এই ম্যাথের মধ্যে একটু মিলাও। তাহলে তুমি স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান হইতে পারবে 12 নিউটন, কিন্তু তুমি বল প্রয়োগ করছো কয় নিউটন ভাইয়া, 20 নিউটন। তাহলে প্রযুক্ত বলের মান এফএস এর চেয়ে বড়, তাহলে বস্তুটা অবশ্যই কি হবে ভাইয়া, গতিশীল হবে। তাহলে লেখা হচ্ছে যেহেতু এফ গ্রেটার দেন হচ্ছে এফএস, তাই বস্তুটি গতিশীল হবে। তাহলে যেহেতু এফ গ্রেটার দেন হচ্ছে এফএস, তাই বস্তুটা হচ্ছে গতিশীল হবে। এখন তোমাকে বলছে যদি গতিশীল হয় তাহলে বস্তুটার ত্বরণ কত। তাহলে বলো তো ভাই আজকের ক্লাসে আমরা একটু আগে থিওরিটা দেখেছি যে বস্তু যদি গতিশীল হয় তখন আর স্থিতি ঘর্ষণ বলটা কাজ করে না, তখন নতুন করে একটা ঘর্ষণ বল এখানে জেনারেট হয় বা কাজ করে, সেটা কি ভাইয়া, গতীয় ঘর্ষণ বল। তাহলে আসো আমরা এবার হচ্ছে আমরা আরেকটা ছবি যদি আঁকি ভাইয়া, তুমি যদি আরেকটা ছবি আঁকো এখানে, তা আমরা মনে করলাম এই হচ্ছে আমাদের বস্তুটা, তাহলে বস্তুর উপরে এই দিকে কাজ করতেছে প্রযুক্ত বল, সেটা হচ্ছে 20 নিউটন। আর বস্তু যেহেতু ভাইয়া গতিশীল, তাহলে আমরা এই দিকে দেখালাম বস্তু এ ত্বরণে গতিশীল, তাহলে বস্তুর উপরে পিছনের দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে, সেটা হচ্ছে এফ কে, গতীয় ঘর্ষণ বল। তাহলে আসো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এই এফ কে এর মানটা বের করতে হবে। তাহলে লেখা হচ্ছে গতীয় ঘর্ষণ বল এফ কে ইকুয়াল আমরা জানি হচ্ছে মিউ কে ডট হচ্ছে আর। তাহলে দেখো ভাইয়া তোমাকে মিউ কে এর ভ্যালু বলে দিছে 0.4, তাহলে এখানে ভ্যালুটা বসাও 0.4, আর আর এর মান বসা হচ্ছে এমজি। তাহলে এখানে আসবে 0.4, এম হচ্ছে 2, জি হচ্ছে 10, তাহলে 10 কাটা, 4 দুগুণে 8 নিউটন। তাহলে আমরা গতীয় ঘর্ষণ বলটা পাইলাম হচ্ছে কয় নিউটন ভাইয়া, 8 নিউটন। এবার তুমি একটু খেয়াল করো তো বস্তুর উপরে সামনের দিকে একটা বল কাজ করতেছে, পিছনের দিকে একটা বল কাজ করতেছে। তাহলে আমরা লিখতে পারি যে আবার সামেশন অফ এফ ইকুয়াল হচ্ছে এম এ। তাহলে সামেশন অফ এফকে আমরা লিখতে পারি এফ মাইনাস এফ কে ইকুয়াল হচ্ছে এম এ। তো ভাই আমাদের কাছে চাইছে বস্তুটার ত্বরণ। তাহলে আমরা যদি ত্বরণটা বের করো ভাইয়া, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বা এ ইজ ইকুয়াল হচ্ছে এফ মাইনাস এফ কে ডিভাইডেড বাই হচ্ছে এম। তাহলে এফ এর মান বসাও। এফ ছিল কত ভাইয়া তোমার 20 নিউটন, প্রযুক্ত বলটা 20 নিউটন, আর এফ কে তুমি বের করছো ভাইয়া 8 নিউটন, এম বলে দিছে কত 2। তাহলে এখানে বসালে আমরা ক্যালকুলেট করো, তাহলে এটা বিয়োগ করলে আসবে 12 ডিভাইড বাই 2, তাহলে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ভাই আমাদের সৃজনশীলের জন্য বা হচ্ছে অ্যাডমিশনের জন্য এই টাইপের ম্যাথগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তোমাকে কনফিউশন তৈরি করে দিবে যে বস্তুটা স্থির থাকবে কিনা, বস্তুটা গতিশীল থাকবে কিনা, যদি স্থির হয় ত্বরণ কত, ঘর্ষণ বল কত, যদি গতিশীল হয় ত্বরণ কত। তাহলে আমরা এইভাবে হচ্ছে অঙ্কগুলো সলভ করবা। তো আসলে আমরা আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখবো হচ্ছে এখন এইটা, তো তোমরা এই ম্যাথটা উঠায় নাও এবং এটাকে ভিবিআই দিয়ে রাখো, ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো আমাদের এই ম্যাথটাতে কি বলা হচ্ছে দেখো, এখানে একটা ছবি এঁকে দিচ্ছে তারা। তো এই ব্লকটাকে 60 ডিগ্রি কোণে এফ বলে ধাক্কা দেওয়া হচ্ছে, এফ এর মানটা বলা নাই।
তো তোমাকে বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ফোর্স এফ। তাহলে এই যে এখানে একটা এফ দেখানো আছে, এই এফ এর সর্বোচ্চ মান কত, সাজ দ্যাট দ্য ব্লক শোন ইন দ্য অ্যারেঞ্জমেন্ট ডাজ নট মুভ। তো সহজে যদি ভাইয়া বলি এফ এর সর্বোচ্চ মান কত হইতে পারবে যাতে এই ব্লকটা এখানে গতিশীল হবে না, মুভ করবে না। তাহলে বলো তো ভাইয়া, তুমি এটাকে 1 নিউটন, 2 নিউটন, 5 নিউটন এরকম বিভিন্ন মানে ধাক্কাইতে পারো, তোমাকে বলছে সর্বোচ্চ কত নিউটন পর্যন্ত এটা এখানে স্থির থাকবে। তাহলে আসো আমরা এটা কীভাবে করি দেখি। তো সবাই তোমরা ভাইয়ের সাথে ছবিটা একটু আঁকো। তোমরা যদি ভাইয়ের সাথে ছবিটা একটু আঁকো, তাহলে আমরা ধরে নিলাম এই হচ্ছে আমাদের সেই ব্লকটা, আমরা ধরে নিলাম এই হচ্ছে আমাদের ব্লকটা, এই হচ্ছে আমাদের ব্লকটা, এটা হচ্ছে আমরা ভূমি দেখালাম। তা আমরা ধরে নিলাম ব্লকটাকে তুমি এই দিক থেকে ধাক্কা দিচ্ছ এফ বলে, কত ডিগ্রিতে ধাক্কা দিচ্ছ, 60 ডিগ্রি কোণে। তাহলে আমরা ভূমি বরাবর সমান্তরাল একটা রেখা টানলাম অ্যাঙ্গেলগুলো বোঝার জন্য। তাহলে আমরা 60 ডিগ্রি কোণে তুমি এটাকে ধাক্কা দিচ্ছ। এখন তোমাকে বলছে এই এফ এর মান সর্বোচ্চ কত হইলে এটা এখানে গতিশীল হবে না। এখন আসো ভাই আমরা যে কাজটা করতে পারি, আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ দেখায় দিলাম, দেখায় এই বলটাকে আমরা চাইলে এই নিচে নিয়ে আসতে পারো। তাহলে আমরা এই বরাবর নিয়ে আসলাম এফটাকে। তাহলে বলো তো ভাইয়া এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয় তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটাও কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। তাহলে এখন খেয়াল করো এফ একটা দ্বিমাত্রিক বল, তাহলে আমরা জানি কোনো একটা দ্বিমাত্রিক বল থাকলে তাকে দুইটা উপাংশে ভাগ করে দিতে হয়। তাহলে আমরা এই দিক বরাবর একটা উপাংশ ভাগ করো, এই দিক বরাবর আমরা একটা উপাংশ ভাগ করো, সেটা হচ্ছে এফ কস 60 ডিগ্রি। তাহলে এই দিক বরাবর আমরা যদি উপাংশ ভাগ করি সেটা আসবে হচ্ছে এফ কস 60 ডিগ্রি। আর খাড়া নিচের দিকে যদি একটা উপাংশ ভাগ করো ভাইয়া, তাহলে সেটা আসবে হচ্ছে এফ সাইন 60 ডিগ্রি। তাহলে আমরা এফকে তার দুইটা উপাংশে আমরা ভাগ করে নিয়ে আসলাম। এবার একটু খেয়াল করতে ভাইয়া, উপরের দিকে কাজ করতেছে কে, উপরের দিকে কাজ করতেছে আমাদের প্রতিক্রিয়া বল, আর নিচের দিকে আরেকটা বল কাজ করবে, সেটা কি ভাইয়া, সেটা হচ্ছে বস্তুর ওজন। তাহলে নিচের দিকে তুমি আরেকটা বল দেখাও, নিচের দিকে তুমি আরেকটা বল দেখাও সাইড করে, সেটা হচ্ছে বস্তুর ওজন, আমরা দেখালাম হচ্ছে এমজি। তাহলে সবাই ছবিটা একটা এঁকে নাও। তাহলে ভাই খেয়াল করো আমরা একটা দ্বিমাত্রিক বল প্রয়োগ করছি, তাহলে আমরা কি করলাম, এই বলটাকে তার দুইটা উপাংশে ভাগ করে নিলাম। ব্লকটার একটা ওজন আছে এমজি, এমজিটা নিচের দিকে দেখালাম, আর যেটা একটা তলের উপরে আছে তাহলে একটা প্রতিক্রিয়া বল দেখালাম হচ্ছে আমরা আর। এখন তোমাকে বলছে সর্বোচ্চ কত হলে এই ব্লকটা মুভ করবে না, বলতো সর্বোচ্চ কত হলে মুভ করবে না বা গতিশীল হবে না, তার মানে তোমাকে এখানে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মানটা একটু চেক করতে হবে। তাহলে লেখা হচ্ছে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান, তাহলে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান এফ এস সমান আমরা জানি হচ্ছে মিউ এস ডট হচ্ছে আর। স্থিতি ঘর্ষণের সীমান্তিক যে মানটা আছে সেটা আমরা জানি হচ্ছে এফ এস ইকুয়াল হচ্ছে মিউ এস ডট আর। এখন ভাই একটু খেয়াল করো তো ভাইয়া, এই ম্যাথে আর এর মানটা কত হবে একটু খেয়াল করো। বলতো উপরের দিকে কাজ করতেছে আর, আর নিচের দিকে কাজ করতেছে এমজি এবং এফ সাইন থিটা। তাহলে উপরের বল আর নিচের বল অবশ্যই সমান হবে। তাহলে এইখানে আমরা যদি লিখে রাখো একটু, আর এর মান হবে হচ্ছে এমজি প্লাস হচ্ছে এফ সাইন 60 ডিগ্রি। তাহলে আর এর মান হবে হচ্ছে এমজি প্লাস হচ্ছে এফ সাইন 60 ডিগ্রি। তাহলে তুমি এখানে মানটা বসাও ভাইয়া। তাহলে আমরা যদি এখানে মানটা বসাই, এফ এস ইকুয়াল হচ্ছে মিউ এস ডট আর এর মান আমরা বসাইলাম এমজি প্লাস এফ সাইন 60 ডিগ্রি। এখন খেয়াল করো তো ভাইয়া, তোমাকে মিউ এস এর ভ্যালু দেওয়া আছে, এম এর ভ্যালু দেওয়া আছে, তুমি এই মানগুলো এখানে বসাও। তাহলে আমরা এই মানগুলো যদি এখানে বসাই ভাই, খেয়াল করো, তুমি যদি এই মানগুলো বসাও বা এফ এস সমান সমান এম এর মান দেওয়া আছে, মিউ এস এর মান দেওয়া আছে 1/2√3, এম এর মান দেওয়া আছে হচ্ছে √3, জি এর মান দেওয়া আছে হচ্ছে 10 প্লাস হচ্ছে এফ সাইন 60 ডিগ্রি। তাহলে এফ সাইন 60 হচ্ছে √3/2। আমরা মানগুলা বসাইলাম। তাহলে ভাই এগুলা ভিতরে গুণ দাও। তাহলে এগুলা ভিতরে গুণ করলে আমরা পাবো হচ্ছে এফ এস সমান সমান, ভিতরে যদি গুণ দাও ভাইয়া √3 কাটা যাবে, 2 এর সাথে 10 কাটা যাবে, হবে হচ্ছে 5 প্লাস এটাই যদি ভিতরে এই দিকে গুণ দাও, দেখো √3 কাটা চলে যাবে, আর এই দুই গুণ হবে, তাহলে কত আসবে ভাইয়া f/4। তাহলে আমরা এফ এস এর মানটা পাইলাম। এখন তোমাদের বোঝার সুবিধার্থে ভাইয়া কিছু জিনিস মুছে দিচ্ছি। তাহলে এই জিনিসগুলো ভাইয়া মুছে ফেললাম, এরা ব্যালেন্স হয়ে চলে গেল। এখন খেয়াল করো তো ভাইয়া, বস্তুটার উপর একটা মাত্র বলই কাজ করতেছে, সেটা কত ভাইয়া, এফ কস 60 ডিগ্রি।
তাহলে এই বলটার সাথে লেখা হচ্ছে প্রযুক্ত বল, অর্থাৎ এই বলটার কারণেই কিন্তু বস্তুটা গতিশীল হবে, অর্থাৎ বস্তুটা স্থির থাকুক বা গতিশীল থাকুক সেটা ডিপেন্ড করবে কিন্তু এই বলটার উপর। এই বলের মান যদি বাড়ে বা কমে বস্তু স্থির বা গতিশীল থাকবে, কারণ এটা যদি ভাই অনেক বেশি হয় বস্তুটা এই দিক বরাবর মুভ করবে, আবার এটা যদি অনেক কম হয় এটা এখানে কি থাকবে, স্থির থাকবে। তাহলে এই বলটার কারণে হচ্ছে বস্তুটা গতিশীল হবে, তাই এই বলটাকে আমরা এখন প্রযুক্ত বল হিসাবে চিন্তা করতেছি। এখন তুমি খেয়াল করো তো ভাইয়া, তোমাকে বলছে কোশ্চেনে স্পষ্টভাবে ডাজ নট মুভ, বস্তুটা গতিশীল হবে না। তাহলে বলো তো ভাইয়া বস্তু গতিশীল না হওয়ার কন্ডিশনটা কি ছিল? বস্তু গতিশীল হওয়ার কন্ডিশনটা ছিল, না হওয়ার কন্ডিশনটা ছিল প্রযুক্ত বল লেস দেন এফএস হবে, কিংবা প্রযুক্ত বল ইকুয়াল এফএস হবে। আজকের ক্লাসের শুরুতে আমরা এগুলো দেখাইছিলাম যে প্রযুক্ত বলটা যদি এফএস এর চেয়ে কম হয় কিংবা এফএস এর সমান হয় তাহলে বস্তুটা কি হয় না, গতিশীল হয় না। যদি এফএস এর চেয়ে বেশি হয় তাহলে বস্তুটা গতিশীল হয়। তাহলে লেখো আমরা, যেহেতু বস্তু গতিশীল হবে না, যেহেতু বস্তু গতিশীল হবে না, তাই আমাদের কি হবে ভাই, প্রযুক্ত বলটা এফএস এর চেয়ে কম হবে কিংবা সমান হবে। তাহলে প্রযুক্ত বল হিসাবে কে আছে এক্ষেত্রে, এফ কস 60 ডিগ্রি। তাই এফ কস 60 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল হচ্ছে এফএস। তাহলে দুইটাকে আমরা একসাথে করে লিখলাম। তাহলে আসবে আমরা যদি মানগুলা বসাই, এফ কস 60 ডিগ্রি, কস 60 মানে হচ্ছে হাফ, লেস অর ইকুয়াল ভাইয়া এফএস এর মানটা বসাও, তাহলে এটা আছে 5 প্লাস f/4। তাহলে ভাই আমরা যদি সাইড চেঞ্জ করি ভাইয়া, f/2 মাইনাস এটাকে এদিকে নিয়ে আসো f/4 লেস অর ইকুয়াল হচ্ছে 5। তাহলে আমরা এখানে লসাও করো ভাই, তাহলে আমরা এখানে যদি লসাও করি তাহলে এখানে লসাও করলে আসবে হচ্ছে 4, লসাও করলে হচ্ছে 2f মাইনাস হচ্ছে f লেস অর ইকুয়াল হচ্ছে 5, বা f/4 লেস অর ইকুয়াল 5, বা f লেস অর ইকুয়াল হচ্ছে 20 নিউটন। তাহলে বলো তো ভাইয়া এফ এর মান হচ্ছে যদি 20 নিউটন বা তার চেয়ে কম হয় তাহলে বস্তুটা গতিশীল হবে না। কিন্তু তোমাকে প্রশ্নে কি বলা হচ্ছে, ম্যাক্সিমাম ভ্যালু অফ এফ, মানে এফ এর সর্বোচ্চ মান কত। তাহলে এফ এর সর্বোচ্চ মান কত হতে পারে ভাইয়া, 20 নিউটন, কারণ এখানে রেজাল্টটা কি আসছে ভাইয়া, গতিশীল না হওয়ার শর্তে যে এফ এর মান যদি 20 নিউটন বা তার চেয়ে কম যে কোনো মান হয় তাহলে বস্তুটা গতিশীল হবে না। তাহলে সর্বোচ্চ কত নিউটন পর্যন্ত ভাইয়া বস্তুটা গতিশীল হবে না, 20 নিউটন। তাহলে লেখা হচ্ছে সুতরাং এফ এর সর্বোচ্চ মান সমান সমান হচ্ছে 20 নিউটন। দেখো আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথটা হচ্ছে 4 নম্বর ম্যাথটা, তোমরা এই 4 নম্বর ম্যাথটা তুলে নাও। আগামী ক্লাসে ভাইয়া এই ঘর্ষণ টপিকের উপরে আরও কিছু ম্যাথ করাই আমরা নতুন টপিকটা শুরু করব। তো দেখো এখানে বলা হচ্ছে 2 কেজি ভরের একটা ব্লক 30 ডিগ্রি কোণে হেলানো একটি আনত তলের উপর স্থির অবস্থায় আছে। ভাইয়া দেখো এটা ইম্পর্টেন্ট, স্পষ্টভাবে বলছে স্থির অবস্থায় আছে। তো বলা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 0.7 হলে ঘর্ষণ বল কত। তাহলে সবাই একটু ভাইয়া ছবিটা যদি আঁকি, আমরা মনে করলাম এটা হচ্ছে একটা আনত তল, তো এখানে 30 ডিগ্রি কোণে একটা ব্লক এখানে স্থির অবস্থায় আছে। তাহলে একটা ব্লক এখানে স্থির অবস্থায় আছে তারা বলে দিছে। তাহলে বলো তো ভাই আমরা এই ব্লকটার যে ওজন, এই ওজনটা খাড়া কাজ করবে নিচের দিকে mg, আর প্রতিক্রিয়া বলটা কি করে ভাইয়া, এদিকে সেম কোণে হেলে যাবে। তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এটা 30 ডিগ্রি হলে এটা হয় কত ডিগ্রি ভাই আমরা জানি 30 ডিগ্রি, আর এই দিকে যে উপাংশটা কাজ করে সেটা হচ্ছে mg cos 30 ডিগ্রি, আর এই দিক বরাবর আমরা একটা উপাংশ পাবো সেটা হচ্ছে mg sin 30 ডিগ্রি। এখন ভাইয়া তোমার কাছে ভাইয়ার প্রশ্ন, তুমি একটু বুঝে উত্তর দিবা ভাইয়া। সেটা হচ্ছে এই যে বস্তুটা আছে, পুরা সিস্টেমটা আছে, এই পুরা সিস্টেমটাকে গতিশীল করার জন্য কোন বলটা দায়ী, একটু চিন্তা করো। এই পুরা সিস্টেমটাকে গতিশীল করার জন্য কোন বলটা দায়ী, আশা করি সবাই পাইছো ভাই সেটাকে ভাইয়া mg sin 30 ডিগ্রি। এই বলটার কারণেই কিন্তু বস্তুটা গতিশীল হয়ে নিচের দিকে পড়ে যাইতে পারে। কিন্তু ভাই আমাদের কোশ্চেনে বলা আছে বস্তুটা স্থির অবস্থায় আছে। তাহলে আসলে ভাইয়া বস্তুটা কেন স্থির অবস্থায় আছে আমরা যদি একটু চেক করি ভাইয়া, তো সবাই লেখা হচ্ছে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান, স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান এফএস,
ইকুয়াল আমরা জানি ভাইয়া মিউ এস ডট হচ্ছে কত আর। তাহলে মিউ এসের ভ্যালু তোমাকে বলে দিছে ভাইয়া 0.7, তাহলে 0.7 আর এর মান বসো ভাইয়া mg cos 30 ডিগ্রি, তাহলে 0.7 এম এর মান বলে দিছে ভাই আমাদের কয় কেজি 2 কেজি, জি এর মান কিছু বলা নাই 9.8 ইন্টু হচ্ছে cos 30 ডিগ্রি। তাহলে তুমি যদি এই বলটা আমরা বের করি 0.27 ইন্টু হচ্ছে 2 9.8 cos 30, তাহলে ভাইয়া এটার ভ্যালু আসছে 11.88 নিউটন, 11.88 নিউটন। তাহলে এটা হচ্ছে স্থিতি ঘর্ষণের সীমান্তিক বলটা। এই মানটা ভাইয়া এই ম্যাথে দেখানোর কোনো দরকার নাই, তারপরও ভাইয়া কেন দেখাচ্ছি ভাইয়া বলতেছি। এখন তুমি খেয়াল করো তো, আমরা এই বলগুলো ভাইয়া মুছে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। বস্তুটার উপরে একমাত্র কার্যকারী বলটা কত আছে ভাইয়া mg sin 30, এটার কারণে কিন্তু বস্তুটা গতিশীল হয়ে যেতে পারে। তাহলে এই বলটাকে ভাইয়া তোমরা একটু গোল্লা দিয়ে এটাকে আমরা একটু প্রযুক্ত বল বললাম, তাহলে এটাকে আমরা প্রযুক্ত বল এফ বললাম। আসো আমরা এই মানটা একটু বের করি। তাহলে বস্তুর উপর প্রযুক্ত বল এফ সমান সমান হচ্ছে mg sin 30 ডিগ্রি। এই বলটা হচ্ছে বস্তুর উপর কাজ করবে নিচের দিকে নামায় ফেলানোর জন্য। তাহলে এখানে এম এর মান বসো 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে sin 30 মানে হাফ, তাহলে এই 2 কাটা, তাহলে 9.8 নিউটন। এখন ভাইয়া প্রশ্নের যে সত্যতা সেটা ভাইয়া এখানে প্রমাণ করছি। দেখো তো ভাইয়া প্রশ্নে বলছে বস্তুটা স্থির আছে, বস্তুটা কি আছে ভাইয়া স্থির আছে। তাহলে কেন স্থির আছে তুমি একটু খেয়াল করো তো, প্রযুক্ত বলটা হচ্ছে 9.8 নিউটন আর সীমান্তিক মানটা হচ্ছে 11.88 নিউটন। তাহলে তোমার প্রযুক্ত বলের মানটা সীমান্তিক মানের চেয়ে কি আছে কম আছে, তাই বস্তুটা কি আছে স্থির আছে। তাহলে লেখা হচ্ছে যেহেতু এফ লেস দেন এফ এস, তাই বস্তুটি স্থির আছে, বস্তুটি স্থির আছে। এখন সবাই একটু খেয়াল করি ভাইয়া, এই ক্যালকুলেশনটা তুমি না দেখাইলেও কোনো প্রবলেম নাই, বুঝছি ভাই। তোমার মেইন কাজ হচ্ছে এটা ভাইয়া কেন দেখেছি, তারা যে প্রশ্নে বলছে বস্তুটা স্থির আছে সেটা ভাইয়া বোঝানোর জন্য কেন বস্তুটা স্থির আছে। আচ্ছা এখন আমাদের কাছে চাইছে কি ভাইয়া ঘর্ষণ বল কত। ভাই দেখো এই যে আজকের ক্লাসে প্রথম যে 3-4টা নোট লিখে দিছি প্রতিটা অঙ্কে কিন্তু ওই জিনিসটা তোমার লাগতেছে। তাহলে বলো তো ভাইয়া একটা বস্তু যদি স্থির থাকে তাহলে ঘর্ষণ বলের মানটা কত হয়, তুমি একটু নিজেই চিন্তা করো ঘর্ষণ বলের মানটা কত হয়। একটা বস্তু যখন স্থির থাকে ঘর্ষণ বলের মান হয় প্রযুক্ত বলের সমান। তাহলে লেখা হচ্ছে সুতরাং ঘর্ষণ বল সমান সমান হচ্ছে প্রযুক্ত বল, আর সেই প্রযুক্ত বলটা তুমি বের করছো কত ভাইয়া 9.8 নিউটন। তো ভাইয়া যারা এই জিনিসগুলো বুঝে পড়বা না যে স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান কি, ঘর্ষণ বল কখন কিভাবে কি হয়, তোমরা কিন্তু অনেকে ভুল করে এটাকেই কিন্তু ঘর্ষণ বল হিসেবে দাগায় চলে আসবা। ভাইয়া এটা কিন্তু ঘর্ষণ বলের সর্বোচ্চ মান, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বলের কি মান সর্বোচ্চ মান। এই কথার মানে ঘর্ষণ বলের মানে এটা হইতে পারে, এর চেয়ে কম হইতে পারে বা 0 হইতে পারে। তো তোমাকে ম্যাথ করে দেখতে হবে যে ঘর্ষণ বলের মানটা কত। তো আমরা জানি বস্তু যদি স্থির থাকে তখন ঘর্ষণ বলটা প্রযুক্ত বলের সমান হয়, তাহলে ঘর্ষণ বল হচ্ছে কত 9.8 নিউটন। তো আজকের ক্লাসটা ভাই এখানে শেষ করব। সবার প্রতি ভাইয়ের রিকোয়েস্ট থাকবে আগে থিওরি পার্টটা ভালো করে শেষ করবা, করে এখানে যে 4টা ম্যাথ করাইছি এই ম্যাথগুলা ভালো করে করবা। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।